ঢাকায় কেন সার্জিও গড় আর দীনেশ ত্রিবেদীর বৈঠক, এই ব্যাপারটা আলোচনা করতে চেয়েছিলাম আগের ভিডিওতে। সহসা একটা খবর আসলো যে শেখ হাসিনার দিল্লিতে বা ইন্ডিয়াতে রাজনীতি নিষিদ্ধ করে দিয়েছে ভারত সরকার। তো সেটার উপর একটা ভিডিও করতে হলো, কারণ গুজব থামানো আসলে আমাদের এখন একটা কাজ। সার্জিও গড় আর দীনেশ ত্রিবেদীর ঢাকায় বৈঠক যে কারণেই হোক, এইটা যে তারেক রহমানের সরকারের জন্য নানান দিক থেকে বড় বিপদের খবর, সেটা কিন্তু বলা যায়। এবং এটা এই বৈঠক থেকে আমরা কি বুঝতে পারি, এটার কি এজেন্ডা থাকতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করছি। আপনারা ইতিমধ্যেই জানেন যে খলিল সাহেব গতকাল সার্জিও গড়ের সাথে বৈঠক করার পরে তিনি একেবারে অত্যন্ত বিধ্বস্ত অবস্থায়, এবং তার পাশে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, এবং আরেক পাশে তারেক রহমান সাহেবের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অতি বিখ্যাত হুমায়ুন কবিরকে নিয়ে প্রেস কনফারেন্স করেছেন। সেখানে তিনি অত্যন্ত বিধ্বস্ত ছিলেন, বিরক্ত ছিলেন, এবং তাকে দেখা গেল যে অনেক কষ্ট হচ্ছে উত্তর দিতে, এবং তিনি ঠিকমতো দিতে পারছিলেন না। এবং আমার মনে হচ্ছিল যে বেচারা খলিল সাহেব এত সাধনা করে চোরাই পথে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার, আসলে সে কোনো আরাম-আয়েশ করতে পারছে না। এবং আমি এ নিয়ে যেসব বক্তব্য দিয়েছি সেটা আপনারা জানেন। সার্জিও গড় সম্পর্কে এর মধ্যে আরো অনেক খবর বের হয়েছে, আরেকটা খবর বের হয়েছে, এবং এটা নিয়ে অনেকে কথা বলেছেন। এবং এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তিনি ফরেন মিনিস্টারের আয়োজন করা নৈশভোজ বা ডিনার স্কেপ করেছেন, ডিনারে তিনি আসেননি বা কিছু একটা। এবং এটা অত্যন্ত সিগনিফিক্যান্ট। সাধারণত যে কোনো ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্টে আপনার অনেক কিছু হতে পারে, অনেক ঝগড়াঝাটি হতে পারে, ভেতরে ঝড় বয়ে যেতে পারে, যুদ্ধ লেগে যেতে পারে, সবকিছু হতে পারে, কিন্তু ডিনার তো স্কেপ করার কথা না। এটা সাধারণত পশ্চিমারা তো করেই না। এটা একটা ভদ্রতার লক্ষণ। অনেক খারাপ কিছু হলেও কিন্তু এটা করে না। তো সেই সত্ত্বেও যদি এটা ডিনার যদি সত্যি সত্যি স্কেপ করে থাকে, এইটা তো তারেক রহমান খলিলের জন্য বোঝা যাচ্ছে যে ভীষণ কড়া বার্তা। এর অর্থ হলো যে খলিলের উপর অত্যন্ত অসন্তুষ্ট এই সার্জিও গড়। আমি আবার বলছি, আমি জানি না আসলে এরকম বাতিল করেছে কিনা, কিন্তু করে থাকলে এটা অত্যন্ত কড়া বার্তা। এবং এটা বাংলাদেশে এরকম, আর বাংলাদেশে না, পৃথিবীর খুব কম জায়গায় শোনা যায় যে এই ধরনের কি বলে, এই ধরনের আয়োজনে ডিনার স্কেপ কেউ করে না। যুদ্ধ লাগিয়ে দিতে পারে, কিন্তু ডিনার স্কেপ বা যে কোনো এগুলো স্কেপ করে না। আর বাতিল করছে, তার পক্ষে যুক্তি হলো যে খুবই স্বাভাবিক, উনি এসছেন যেই দিন সেই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্রমন্ত্রী, এই ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রী ধরে নিচ্ছি যেহেতু বৈঠকটা পররাষ্ট্রমন্ত্রীর সাথে করেছেন, অর্থাৎ সার্জিও গড়ের কাউন্টার পার্ট। তিনি যেহেতু শুধু ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত না, তিনি আবার ইয়েও বটে, সেন্ট্রাল এবং দক্ষিণ এশিয়া বিষয়ক প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত বটে। তো তার জন্য একটা ডিনারের ফর্মাল আয়োজন থাকবে না, এটা তো হতেই পারে না, কোনোভাবেই হতে পারে না। ফলে স্কেপ করার ঘটনাটাই সত্য হওয়ার কথা। এবং এইটাও আমাদের খলিল সাহেবের জন্য, তারেক রহমানের জন্য অত্যন্ত দুঃসংবাদ। তারপরে দীনেশ ত্রিবেদীর সাথে যে বৈঠক হলো, সেটার আবার তারা যেটা করেছেন, এটা আমি দীনেশ ত্রিবেদী সাহেবের ইন্ডিয়ান হাই কমিশনে এবং সার্জিও গড়ের পার্সোনাল যে এক্স অ্যাকাউন্ট আছে, এগুলোতে গিয়ে দেখলাম দুই পক্ষ কেউ কিন্তু এটা কিছু বলেনি এই মিটিংটা সম্পর্কে। তবে এটা সম্পর্কে খবর বের হয়েছে, পত্রপত্রিকায় খবর বের হয়েছে, এবং বৈঠক যে হয়েছে সত্য। কিন্তু সিগনিফিকেন্সটা তাহলে কি? প্রথম সিগনিফিকেন্স হলো এটা কোনোভাবেই তারেক রহমান সরকারের জন্য আরামদায়ক না। তবে একটা জিনিস বলে রাখি, দুই পক্ষ যে কেউ প্রকাশ করলেন না, এটা হলো একটা দিক থেকে দেখা যেতে পারে যে দুই পক্ষই তারেক রহমানের সরকারকে সেভ করেছেন এই জায়গায়, মানে তারা নিজেরা এটা প্রকাশ করতে চাননি, অন্তত এতটুকু সম্মান করেছেন। বাট আরো সত্য কথা হলো যে আসলে বিশেষ করে দীনেশ ত্রিবেদী সাহেব বা সার্জিও গড়, তারা তো এই অঞ্চলে বসবাস করেন। ফলে যারা হোস্ট, তাদেরকে কিছু কিছু জায়গায় সবাই সম্মান করে, সেই রকম একটা সম্মান হতে পারে তারেক রহমানের সরকারের জন্য। এটা কোনো সুখবর নয় যে তারা শুধু এটা প্রকাশ করেন নাই, যেহেতু প্রকাশ হয়ে গেছে।
কিন্তু ওই জিনিসটা দেখলে যেটা আমরা সংক্ষেপে বলতে পারি যে দেখুন, 2024-এর জঙ্গি উত্থানের পর আসলে বাংলাদেশটাকে আর বাংলাদেশের হাতে রাখা হয় নাই। এইটা পরিপূর্ণভাবে বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। তারেক রহমান সাহেবকে আমি বহুবার বলেছি যে আপনি জীবন ফিরে পেয়েছেন। আপনি 21শে আগস্টের গ্রেনেড হামলার জন্য আপনাকে আদালতে যেতে হয়নি। আপনি আওয়ামী লীগের সাথে সন্ধি করুন, আওয়ামী লীগের থেকে আপনি আপনার প্রতিরক্ষা বা সুরক্ষা গ্রহণ করুন। উনি সেটা করেননি। যেটা না করলে যেটা হয় যে তাকে এখন নানান বিদেশি শক্তির হাতের মানে ওনাকে নিয়েই খেলবে, খুবই স্বাভাবিক। যখন দেখবে যে একটা প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো প্রধানমন্ত্রী হয়েছেন, একটা 2024-এর জঙ্গি কোয়ালিশন অর্থাৎ বাংলাদেশের 50% মানুষের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক ব্যবস্থাগুলোর অভ্যন্তরীণ ক্ষমতার বন্টন হিসাবে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন। ফলে এখানে সবসময় বিদেশিরা আসবে, কারণ বিদেশিরা জানে যে বাকি 50% কিন্তু তারেক রহমানের সাথে নাই। সেটাই কিন্তু এখন দেখা যাচ্ছে। এবং স্বয়ংক্রিয়ভাবে এইটাও আপনি বুঝতে পারেন যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জঙ্গিরা যেই অপবাদটা শেখ হাসিনার বিরুদ্ধে দিত, দেশ বিক্রি বলে, এবং সাধারণ মানুষ যেভাবে এই বিভ্রান্তির ফাঁদে পড়েছিল, তাদের উপর এটা একটা আল্লাহর গজব হিসাবে আমি দেখি ব্যক্তিগতভাবে। সবসময় বলছি যে এইটা বাংলাদেশের মানুষ, তারা যেহেতু অন্যায় করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একটা দেশদরদী প্রধানমন্ত্রীর সাথে বেয়াদবি করেছে, তাকে অসম্মান করেছে, সেইটার গজব হিসাবে কিন্তু নিষ্ঠুরতা করেছে। সবচেয়ে বড় কথা হলো নিষ্ঠুরতা করেছে। শেখ হাসিনা তো তার জীবন, তার যৌবন, তার একেবারে অল্প বয়সে তো তিনি 81 সালে শেখ হাসিনার বয়স কত? 81 সালে শেখ হাসিনার বয়স, উনি যদি 47 সালে জন্ম হয়, তাহলে দেখুন 38 বছর বয়সের একটা নারী, তার আগে থেকেও তিনি কিন্তু বাংলাদেশের রাজনীতি বোঝেন, জড়িত। আমি তো বলি যে শেখ হাসিনা 78-79 বছর বয়সে জন্মের পর থেকেই তিনি কিন্তু রাজনীতির সাথে জড়িত। কিন্তু এসে 38 বছর বয়স থেকে জীবনের প্রতিটা মুহূর্ত সন্তানকে দেন নাই, স্বামীকে দেন নাই, পরিবারকে দেন নাই, কাউকে দেন নাই, দিয়েছেন এই বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের উন্নতি করেছেন। সেই রকম একটা প্রধানমন্ত্রীর সাথে নিষ্ঠুরতা করে যে দেশ বিক্রি করে দিয়েছে ইন্ডিয়ার কাছে, এটা দেখে দেখে এরা যে অভিশাপ, মানে এটা আল্লাহর গজব ওরা নিয়ে আসছে না, সেইটা এখন ওদেরকে দেখতে হচ্ছে যে সার্জিও গড় এবং দীনেশ ত্রিবেদীরা ঢাকায় বৈঠক করছে। অবশ্য সার্জিও গড় এর আগেও একবার দীনেশ ত্রিবেদী সম্পর্কে, ওনার যে সুসম্পর্ক রক্ষা করার কথা দীনেশ ত্রিবেদীর সাথে বা ভারতের সাথে, সেটার একটা তিনি নিদর্শন রেখেছিলেন দীনেশ ত্রিবেদী ঢাকায় আসার পরে বা রাষ্ট্রদূত নিয়োগ হওয়ার পরে। এটা প্রকাশ হওয়ার পর তিনি নিজেই একটা টুইট বার্তায় জানিয়েছিলেন যে তিনি সার্জিও গড়ের সাথে একসাথে কাজ করবেন। সেটার ধারাবাহিকতা হিসাবে দেখতে পারেন। কিন্তু যে জিনিসটা খেয়াল করতে হবে, একই ঘটনা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ঘটতো, তাহলে দেখতেন এই যে সাইবার সন্ত্রাসীগুলো ছিল তখনকার, এই যে কনক সারোয়ার, পিনাকি, ইলিয়াস, তারা কিন্তু এতক্ষণে, মানে 8, 10, 12 ঘন্টা, 16 ঘন্টা হয়ে গেছে এই বৈঠকের পরে, বাংলাদেশে তেমন কোনো কথা হচ্ছে না, তারা কিন্তু সারা বাংলাদেশকে রাস্তায় নামিয়ে নিত যে হই হই রই রই, গেল 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 শেখ হাসিনাকে, মানে নানান ধরনের নিন্দা সূচক করতো। কিন্তু তারেক রহমান সাহেব অত্যন্ত সৌভাগ্যবান যে ওনার পেছনে আসলে কোনো সাইবার সন্ত্রাসী লেগে নাই। আমি অন্তত ব্যক্তিগতভাবে দেখি যে যারা মুক্তিযুদ্ধের পক্ষে, শেখ হাসিনার পক্ষে বা বাংলাদেশের পক্ষে যারা আজকে ইউটিউবে কথা বলেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, কারণ বাংলাদেশে তো মিডিয়া বলতে কিছু নেই, সেই মিডিয়ার কোনো বিশ্বাসযোগ্যতাও নাই, ফলে একমাত্র মিডিয়া হলো সোশ্যাল মিডিয়া, যেটাতে এখন আমি কথা বলছি। সেখানে কিন্তু কেউ কিন্তু তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কোনো শত্রুতা করছে না। সবাই কিন্তু কেউ আছে তারেক রহমানের পক্ষে, কেউ আওয়ামী লীগের পক্ষে, কিন্তু সবাই তারেক রহমান সরকারের ভালো চায়। কত সৌভাগ্যবান না তারেক রহমান, শেখ হাসিনার বিপরীতে চিন্তা করলে যদি একই ঘটনা ঘটতো, তখন তো এরা সবাই কিন্তু একেবারে, কি আর বলবো, আপনারা জানেন ওরা কি না করতে পারে। এখন কিন্তু তারেক রহমান সরকারকে সবাই, একমাত্র ওই পিনাকি ছাড়া কেউ কিন্তু তারেক রহমানের সরকারের বিরুদ্ধে কেউ কিছু বলে না। আসলে সবাই তারেক রহমানের ভালো চায়। আশা করি তারেক রহমান সাহেব সেটা বুঝতে পারবেন। আবার দীনেশ ত্রিবেদী এবং সার্জিও গড়ের বৈঠকের আগে আরেকটা খবর বেরিয়েছে যে বাংলাদেশ সৌদি নেতৃত্বাধীন ইরান বিরোধী একটা সামরিক জোটে অংশগ্রহণ করেছে। এটা নিয়ে পরে কথা বলবো, এই ভিডিওতে এটা নিয়ে কথা বলার কিছু নাই।
কিন্তু আমি ওই জিনিসটাই দেখতে চাই যে দীনেশ ত্রিবেদী আর সার্জিওগরের বৈঠকে তো তারা প্রকাশও করেনি, ফলে বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা জানা যায় না। তবে এটা অত্যন্ত স্পষ্ট যে যেটা সবাই বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই অত্যন্ত ব্যথিত তারেক রহমানের উপর, কারণ তারেক রহমানের চীনের সাথে তার যেসব প্রতিশ্রুতি বা চীন যেভাবে এগিয়ে এসে ইকোনমিক ফিল্ডে তারেক রহমানকে এগিয়ে এসে বলা যাবে না, মানে এগিয়ে আসার সুযোগ আছে, সেটা তারেক রহমানের জন্য তো একেবারে অত্যন্ত দরকার। মানে ব্লাড লাইন ওনার সরকারের মানে 2-4-6 মাস 1 বছর বেঁচে থাকার জন্য আসলে কোনো বিদেশি দেশের বা প্রতিষ্ঠানের আর্থিক সহায়তা দরকার। এই যে এত বড় একটা বাজেট ওনারা দিলেন, আসলে হয় কি রাষ্ট্র চালাতে আসলে আমি কি বলবো যে মানে যোগ্যতা অভিজ্ঞতা ছাড়া শুধু চমকের জোরে বা এইভাবে চলে এসে তো তারা বাজেটটাও আসলে ভুল করে দিয়েছেন, কারণ আসলে মানুষের কাছে তো ভাবমূর্তি রক্ষা করা দরকার, সেই চেষ্টা কোনো উপায় তো নাই। কিন্তু দেখা গেছে যে ওই টাকার জন্য ওই বাজেট রক্ষা করার জন্য চীনকে দরকার বা কোনো বিদেশিকে দরকার। আবার একইভাবে 24-এর জঙ্গি উত্থানে তারেক রহমান যখন তাদের সহযোগী হয়েছিলেন, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু টাকা ঢেলেছে দেখেন, এটা বলতে আপনারা কেন লজ্জা পান জানি না, যে এই জিনিসটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন যে সুস্পষ্টভাবে যে $29 মিলিয়ন ইউএসএইড এর মাধ্যমে বাংলাদেশে গেছে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ চেঞ্জ করার জন্য। ল্যান্ডস্কেপ চেঞ্জ করা মানে কি, যে শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার জন্য, তাই না? তখন তারেক রহমান যখন ওই কোয়ালিশনের অংশ ছিলেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন না, তারে মানে বাই ডিফল্ট দিয়েছেন, মুখে মুখে না দিলেও মার্কিন যুক্তরাষ্ট্র যা বলবে তাই করবে। সেই ধারাবাহিকতা ইউনুস কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের লোক, খলিল মার্কিন যুক্তরাষ্ট্রের লোক, তারা কিন্তু সব করছেন ওইভাবে। তারেক রহমানকে তো মানুষের দিকেও তাকাতে হয়, তার দল বড়, তার দলের জনসমর্থন আছে, সেই জনসমর্থন যেই লোকগুলো তারেক রহমানের দলকে সমর্থন করে তারা তো পাড়া প্রতিবেশীর কাছে জবাবদিহি করতে হয়। এটা তো ইউনুসের কোনো বাধ্যবাধকতা ছিল না। ইউনুস তো বাংলাদেশের শিশুদের মেরে হাম তুলে দিয়ে শিশুদের উপর জাপানি শিশুদের সাথে মোলাকাত করে, ওইখানে খুনসুটি করে, আবার আমরা দেখলাম যে সে তাদের সাথে হ্যান্ডশেকও করে। তারেক রহমান সাহেব তো এটা পারবেন না। তার জনগণের কাছে মানে 50% তার যে মানে অভ্যন্তরীণ যে ক্ষমতার বন্টনের যে জনগণ, তাদের তো 30-40% আবার তারেক রহমানের সমর্থক, অন্তত তাদের কাছে তো তাকে জবাবদিহি করতে হয়। আর তাছাড়া আমরা অনেক আওয়ামী লীগের সমর্থকরা তো তারেক রহমানকে সমর্থন দিয়ে গেছিলাম ওই ইলেকশনে। আমি যদিও দেইনি ব্যক্তিগতভাবে, ওই ইলেকশনে আমার কোনোই আগ্রহ ছিল না, কিন্তু বাংলাদেশে যারা বসবাস করে সেসব আওয়ামী লীগার, বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়, তারা সবাই তারেক রহমান চেয়েছিল যে অন্তত তারেক রহমান সরকারে আসুক, সেভাবে তিনি এসেছেন। এখন তো তার সমূহ বিপদ, এবং তিনি যে চীনের দিকে ঝুঁকলেও বিপদ, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তিনি পুরোপুরি ঝুঁকতে পারছেন না, টাকা দিতে পারে না মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাদ আছে, সাধ্য নাই, চীনের স্বাদের চেয়ে সাধ্য বেশি। মহা সমস্যা কিন্তু তারেক রহমানের। এবং তারেক রহমানের সরকারের যারা আসলে উপদেষ্টা বলবো, বা যারা তাকে পররাষ্ট্রনীতিতে কিছু বুদ্ধি দিতে পারেন, তারা কিন্তু বলছে যে আপনি সোজা গিয়ে চীনের কোলে বসে পড়েন, আর এইদিক সেদিক কিচ্ছু ভাববেন না। ভাবলে কি হবে, আপনি বিপদে পড়বেন, মহা বিপদে পড়বেন, আপনার সরকার আর টিকতে পারবে না। বলুন তো, এরকম উপদেশ যদি পায় তাহলে তারেক রহমানের মাথা ঠিক থাকে? ঠিক সেই অবস্থাটা হয়েছে, এবং সেটা ভবিষ্যতে আরো দেখা যাবে। আর তারেক রহমান সাহেব এগুলো ফেস করতে হলে তাকে আসলে অতি দ্রুত আওয়ামী লীগের সাথে সন্ধি স্থাপন করা উচিত, নতুবা যেটা ঘটবে, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের হাতে চলে যাবে। এবং তারেক রহমান সাহেব কিন্তু তার যেভাবে তিনি একটা কোরামিন ইনজেকশন পেয়েছিলেন লাইফটাকে বাঁচানোর জন্য 21শে আগস্টের গ্রেনেড হামলা থেকে, তার কপালে কিন্তু আর দ্বিতীয় কোরামিন ইনজেকশন জুটবে না। বন্ধুরা, আমি জানেন আমি এই চ্যানেলে কোনো গুজবের নিয়ে কথা বলি না, এবং 2024-এর জঙ্গিরা ধ্বংস, ঘৃণা এগুলো নিয়ে দেশটা দখল করেছে। আমাদের উদ্দেশ্য হলো যে ধ্বংসের পরিবর্তে সৃষ্টি, ঘৃণার পরিবর্তে প্রেম, ভালোবাসা, প্রীতি, অসাম্প্রদায়িকতা এগুলো আনয়ন করা। এবং আমি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থক, এবং তিনি বাংলাদেশ বাঁচাতে পারবেন, আর কেউ বাঁচাতে পারবেন না, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কিন্তু একই সাথে আমি বিএনপি এবং তারেক রহমানের ওয়েল উইশার।
সেটা আশা করি বিএনপির বন্ধুরা যারা আমার বক্তব্য দেখেন তারা বুঝতে পারেন, এবং কোনোভাবেই বিএনপির বিরুদ্ধে বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে কোনো ধরনের অপপ্রচার করা বা গুজবের উপর ভিত্তি করে কোনো কিছু বলা এই 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 ইউটিউব চ্যানেল কখনোই করবে না। কাজেই আমি সবার কাছে সাহায্য চাই, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো প্রচার করে সাথে থাকবেন। বাংলাদেশের সামনের দিনগুলো যাতে সুন্দর হতে পারে, আমরা যাতে একটা ঘৃণার যে 2টা বছর গেল সেখান থেকে এসে আমরা যাতে আবার নতুন করে আবার সৃষ্টির পথে যেতে পারি। আমাদের তো অনেক ক্ষতি হয়ে গেছে, জানেন যে শেখ হাসিনা থাকার সময় যে টাকা ছিল 100 টাকা, অর্থাৎ যে টাকাটা ছিল 100, এখন সেটা হয়ে গেছে 140 টাকা। এই যে মানুষের যে এত ক্ষতি হইলো, অর্থনীতি, রাজনৈতিক বাদ দেন, মুক্তিযুদ্ধের বাদ দেন, সেটা থেকে তো আসলে আমাদেরকে টেনে তুলতে হবে। আমরা 18 কোটি মানুষের একটা দেশ, আমাদের কত ধরনের আপনার চ্যালেঞ্জ, সেখানে তো আমরা বেশি দিন ভুল করতে পারি না। সেই জন্য আসলে বাংলাদেশের মানুষকেও বুঝতে হবে, এবং আমি নানান দিক থেকে খবর পাচ্ছি যে মানুষ কিন্তু অত্যন্ত বুঝতে পারছেন, এবং দেশ যে আর তাদের হাতে নাই এটা কিন্তু মানুষ সবাই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। আজকে যখন তারেক রহমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের দুরবস্থা দেখি, তখন সত্যি সত্যি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রীগুলোর দিকে তাকালে আমার কিন্তু অত্যন্ত গর্ব হয় এবং শ্রদ্ধায় বুক ভরে আসে। সেই কাহিনী বলার জন্য এই ভিডিওটা করছি। বন্ধুরা দেখুন, আপনারা দেখেছেন যে ডক্টর খলিলুর রহমান এর আগে সাংবাদিকদের সামনে হাজির হয়ে তার সাথে আমেরিকান প্রেসিডেন্টের বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত সার্জিও গরের যে বৈঠক সম্পর্কে উনি যে সাংবাদিক সম্মেলন করেছিলেন, এবং তার পাশে যেভাবে তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা একটা অবুঝ শিশুর মতো, কিংবা বলা যায় যে অনেকটা দৃষ্টিকটুভাবে হাসছিলেন, এবং তার পাশে বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত অত্যন্ত বিরস বদনে দাঁড়িয়েছিলেন। তার বিপরীতে আমরা যদি শেখ হাসিনার নিয়োগকৃত পররাষ্ট্রমন্ত্রীদের দিকে তাকাই, এই দুটো সরকারের, অর্থাৎ দুটো সরকারের পার্থক্যটা আমাদের চোখে পড়ে। আমি চাই বন্ধুরা আপনারা সবাই এই পার্থক্যগুলো জাতির সামনে তুলে ধরুন, কারণ আমরা বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, তার বিভিন্ন মন্ত্রণালয় নানানভাবে 2024 সাল পর্যন্ত, একেবারে 2009 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত, আরো ভালোভাবে বলতে গেলে শেষ 8-10 বছর বিভিন্ন সাইবার সন্ত্রাসীদের দ্বারা এমনভাবে প্রপাগান্ডার শিকার হয়েছিল, দেশে মানুষ এক ধরনের চিত্র পাচ্ছিল, কিন্তু বাস্তব চিত্রটা এখন আমাদের তুলে ধরার সুযোগ এসেছে, একদম দেখিয়ে দেখিয়ে কি করছেন আমাদের বর্তমানে এই যে 2024-এর জঙ্গি উত্থানের পর ফিরে আসা তারেক রহমানের সরকার, ইউনূস হয়ে তার যে পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা করছে, সেটা যদি আমরা দেখি, আরেকটা জিনিস দেখবেন যে 2024-এর জঙ্গি উত্থানের পর বাংলাদেশে কিন্তু মিডিয়া বলতে এখন আর কিছু নাই, একেবারে কোনো মিডিয়া নাই, মিডিয়ার মৃত্যু ঘটেছে। ঠিক শেখ হাসিনা সরকার যেদিন চলে গেছে সেদিনও বাংলাদেশে মিডিয়ার মৃত্যু ঘটেছে। ফলে বাংলাদেশের মানুষ এখন যা কিছু তথ্য পায়, বিচার বিশ্লেষণ পায়, সেটা আসলে এই ধরনের ফেসবুক, ইউটিউবের মাধ্যমে পায়। আর তারেক রহমানের সরকার অত্যন্ত সৌভাগ্যবান, ইউটিউবে যারা কথা বলে, এমনকি তারেক রহমান সরকারের সমালোচনা করে, আমি তো সমালোচনা অত্যন্ত কম করি। তারেক রহমান সরকারকে আমি কিছু পরামর্শ দিই, কারণ আমি তারেক রহমানের দলকে মনে করি যে বাংলাদেশের দ্বিদলীয় শাসন ব্যবস্থায় তারা গণতান্ত্রিক দল হিসাবে তাদের থাকা দরকার আছে। সেই হিসাবে আমি তারেক রহমান সরকারকে অনেক পরামর্শ দিই, কিছু সমালোচনা করি। বাট যারা সমালোচনা করেন তারাও কোনো তির্যক সমালোচনা করেন না, গঠনমূলক সমালোচনা করেন, কিন্তু কোনো সাইবার সন্ত্রাসী কিন্তু তারেক রহমান সরকারের বিরুদ্ধে লেগে থাকলে দেখতেন এই যে 2 দিন আগে ডক্টর খলিলুর রহমান একটা কথা বলেছিলেন যে ভারত আর চীনকে তুলনা করতে গিয়ে উনি স্ত্রী আর সতীনের সাথে তুলনা করেছিলেন। আপনারা কি দেখেছেন বাংলাদেশের কোনো মিডিয়া এটা নিয়ে একটুখানি টিটকারি মেরেছে? কোনো সাইবার সন্ত্রাসী কথা বলেছে? কোনো ইউটিউবার, কোনো ফেসবুকে একটা গালমন্দ করা হয়েছে? অথচ ডক্টর মোমেন
পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় উনি একটা মন্তব্য করেছিলেন ভারত বাংলাদেশ সম্পর্কে। আমি সেটা এখানে উচ্চারণ করব না, কারণ ডক্টর মোমেন আমাদের অনেক শ্রদ্ধার পাত্র, এবং কিভাবে সেটা আমি একটু দেখিয়ে দিব। তখন কিন্তু সারা বাংলাদেশকে তোলপাড় করে ফেলেছে। এখনো সাইবার সন্ত্রাসীরা, সেই পিনাকি, সেই ইলিয়াস, কনক সরোয়ার সুযোগ পেলেই কিন্তু মোমেন স্যারের ওই কথা নিয়ে তির্যক মন্তব্য করে। কিন্তু দেখেন, এই সব সন্ত্রাসীরা কিন্তু এখন চুপসে গেছে, এবং সন্ত্রাসী বাদ দেন, যেখানে সারা বাংলাদেশ ওই কথা নিয়ে অনেক ধরনের টিটকারি মেরেছিল, তারা কিন্তু আজকে এই যে খলিল সাহেব একই ধরনের মন্তব্য করলেন, আমি মনে করি যে একই ধরনের এটা সমালোচনা করা যায়, যে উনি এখানে বললেন যে কি স্ত্রী এবং সতীন, সারা বাংলাদেশের কেউ কিন্তু একটা কথা বললো না, অথচ যেই পররাষ্ট্রমন্ত্রীর একটা সহজ সরল কথাকে সারা বাংলাদেশ হ্যাঁ সেটা কোট করে টিটকারি মেরেছিল, তিনি কিন্তু অত্যন্ত জ্ঞানী একজন মানুষ বাংলাদেশের। এবং আপনারা দেখেছেন কিনা জানি না, আমরা তো ফরেন সার্ভিস করতে করতে চাকরির খাতিরে দেখেছিলাম যে মোমেন স্যার একবার আমেরিকা গিয়েছিলেন, তখন অবশ্য ডিপ স্টেট টেস্টেড যেগুলো বলা হয়, অর্থাৎ আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার জন্য বাংলাদেশে টাকা পয়সা পাঠাচ্ছে, যে টাকা পয়সার কাহিনী আমরা শুনেছি সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পের মুখ থেকে। তখন মোমেন সাহেব আর তখন জো বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী বা সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন টেবিলের দুই পাশে বসে তারা মিটিং করছিলেন। সেই মিটিংয়ে ওই দুইজনই প্রেসের সামনে ওইখান থেকে টেবিলে বসে 1 মিনিট করে তারা কথা বলেছিলেন, যেটা কিন্তু এখন আর বিএনপি সরকারের খলিল সাহেব সাহসী করছেন না, অর্থাৎ আমেরিকানদের সাথে একসাথে সাংবাদিক সম্মেলনে আসার। তিনি একা এসেই কিন্তু রেগে যাচ্ছেন, ধমক দিচ্ছেন, বিভিন্ন কথা বলছেন। অথচ যারা টেবিলে তখন অ্যান্টনি ব্লিংকেন এবং ডক্টর একে আব্দুল মোমেনকে দেখেছেন, আমাদের কাছে কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন যে সেই অ্যান্টনি ব্লিংকেনকে কিন্তু ডক্টর আব্দুল মোমেনের ছাত্র মনে হয়েছিল, ছাত্র, শুধুই ছাত্র, একজন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আর একজন সর্বা বিশ্বের 1 নাম্বার সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। শুধু ডক্টর আব্দুল মোমেন কেন, আমরা যদি অন্য পররাষ্ট্রমন্ত্রীগুলোর দিকে তাকাই, সেই ডাক্তার দীপু মনি, আবুল হাসান মাহমুদ আলী, ডক্টর হাসান মাহমুদ, সাথে আমাদের 2 বারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, উনাদের দিকে আপনারা তাকান। আপনারা এখন দরকার হলে আমার কথা বিশ্বাস না করলে ইউটিউবে যান, উনাদের অনেক ভিডিও আছে, অনেক ধরনের আপনার ইন্টারভিউ আছে, প্রেস কনফারেন্স আছে। এমনকি আমাদের তখনকার পররাষ্ট্র সচিবগুলোও যদি দেখেন, বিশেষ করে আমাদের সর্বশেষ ফরেন সেক্রেটারি যিনি মাসুদ বিন মোমেন, তাদের আপনারা মিডিয়া উপস্থিতি দেখেন, সাংবাদিকদের সাথে কথা বলা দেখেন, বিদেশি গেস্টদের সাথে দাঁড়িয়ে কথা বলা দেখেন, আপনারা দেখবেন কি গ্রেস, কি ধরনের একটা অ্যাপিয়ারেন্স, কিভাবে কূটনীতি সুলভ, যেটা দেখলে একটা দেশের নাগরিক হিসাবে আসলে আপনার গর্ববোধ হবে, যদি আপনি বর্তমানে তারেক রহমান সরকারের এই মানে বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে থাকেন। আমরা দেখেছিলাম যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্লাইমেট এনভয় জন কেরি, যিনি একজন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ছিলেন সেই ডেমোক্রেটিক পার্টির হয়ে, তিনি বাংলাদেশে এসেছিলেন। তখন আপনারা দেখেছেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সামনে কিভাবে নম্র হয়ে সেই জন কেরি দাঁড়িয়েছিলেন, এবং তখনও ডক্টর আব্দুল মোমেন এবং জন কেরি সাংবাদিক সম্মেলন করেছিলেন, কি গ্রেসফুল। আমি অবশ্য নিজেই তখন ডাইরেক্টর জেনারেল পাবলিক ডিপ্লোমেসি ছিলাম, অর্থাৎ যেটা ছিল একসময় এক্সটার্নাল পাবলিসিটি উইং, যেই দেশ থেকে আসলে সব সাংবাদিক সম্মেলন আয়োজন করে, আমি নিজেই ওগুলো আয়োজন করেছিলাম ডিজি হিসাবে, এবং আমি নিজে স্বচক্ষে এগুলো দেখেছি। এখন সেখানে দেখি যে তারেক রহমান সরকার একজন অতিরিক্ত পররাষ্ট্র সচিবকে বসিয়েছে একই দেশ দেখার জন্য। সব আছে, কিন্তু আসলে সেই অ্যাপিয়ারেন্সটা নাই, সেই গ্রেসটা নাই, সেই আভিজাত্যটা নাই। এখন হয়ে গেছে হুমায়ুন কবিরের খটখট করে হাসা, দাঁত দেখিয়ে হাসা, ডক্টর
খলিলুর রহমানের মারমুখী ভাব, আর পাশে অন্য কারো আসলে বিরস বদনে দাঁড়িয়ে থাকা। কোথায় চলে এসছে বাংলাদেশের সরকারের ফরেন পলিসি কন্ডাক্ট? কোথায় ছিল সেই ডাক্তার দীপুমণি সেক্রেটারি অফ স্টেট হিলারি ক্লিন্টনের সাথে পাশাপাশি দাঁড়িয়ে ওয়াশিংটনে, ঢাকাতে 2বার কিন্তু এসব প্রেস কনফারেন্স করেছেন। আপনারা একটু ইউটিউবে গিয়ে সেগুলো দেখবেন। আর এখন খলিল সাহেব যা করছেন, অর্থাৎ চীন থেকে এসে কিংবা ওই যে সার্জিও গড় ঢাকায় থাকা অবস্থায়, এগুলোকে কিন্তু আপনারা একটু তুলনা করবেন। আমার ওই দিন মনে হয়েছে গতদিন, এই যে আমিও সেটা নিয়ে আলাদাও কথা বলেছি, যে খলিল সাহেব গতদিন যেভাবে উত্তেজিত ছিলেন, মনে হলো ওনার উপর দিয়ে ঝড় বয়ে গেছে, ওনার উপর দিয়ে তুফান চলে গেছে, ভূমিকম্প হয়ে গেছে ওনার পায়ের নিচে। আপনি যদি ডক্টর হাসান মাহমুদকে নেন, দেখবেন যে এই খলিল সাহেবের যেই বোঝা, এটা যদি ডক্টর হাসান মাহমুদের উপর 10 গুণ করেন, উনি কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। আপনি কিন্তু বুঝতে পারবেন না, আপনি মোটেও বুঝতে পারবেন না যে তার উপর একটা ঝড় বয়ে গেছে। ঠিক একইভাবে ডক্টর আব্দুল মোমেনকে আমরা দেখেছি যে তিনি ইন্ডিয়ান এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারের পাশে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। কই, কখনো তো আমাদের কাছে মনে হয় নাই যে এই দুরবস্থা আসলে বাংলাদেশ পড়তে পারে। শাহরিয়ার আলম সাহেবের দেখেন, উনি প্রেসকে কি সুন্দরভাবে হ্যান্ডেল করতেন সব সময়। কিংবা আবুল হাসান মাহমুদ আলী, যে পরিমাণ প্রজ্ঞাবান একজন মানুষ ছিলেন, অথচ আমি ব্যক্তিগতভাবে আমাদের এইসব পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী সবার সমালোচনা করেছি, হ্যাঁ, যে ওনাদের সম্পর্কে তির্যক মন্তব্য করেছি, বলেছি তারা ব্যর্থ, তারা এটা সেটা। কিন্তু আজকে যখন তাকিয়ে দেখি তারেক রহমান সরকারের বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তার যে 3জন আমি অবশ্য শামা ওবায়েদকে খুব একটা দোষ দেই না, উনি মনে হচ্ছে যে একমাত্র মাথা ঠান্ডা রেখে এখন পর্যন্ত টিকে আছেন। বাকি খলিল সাহেব এবং আর পররাষ্ট্র উপদেষ্টা, এরা কিন্তু আসলে খেই হারিয়ে ফেলেছে। আর পররাষ্ট্র উপদেষ্টা তো একেবারেই কি বলবো ওনার সম্পর্কে, উনি একটা সম্মানিত পোস্টে আছেন, কিন্তু উনি আসলে প্রধানমন্ত্রীর প্রতি কোনোভাবেই উনি ইয়ে করতে পারছেন না, মানে প্রধানমন্ত্রীর প্রতি কোনো দায়িত্বই পালন করতে পারছেন না, মানে তার প্রধানমন্ত্রীর প্রতি, তারেক রহমানের প্রতি। আর খলিল সাহেবের উপর আমি এটাকে আসলে আল্লাহর গজব হিসাবে দেখি। 2024-এর জঙ্গি উত্থানে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের হাত ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী, অত্যন্ত দেশপ্রেমিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জঙ্গি, সারা বাংলাদেশের মানুষকে জঙ্গি, সাইবার সন্ত্রাসীদের দ্বারা, জঙ্গিদের বিভিন্ন অভিনয় দ্বারা, নটনটিদের অভিনয় দ্বারা মানুষের এক ধরনের মগজ ধোলাই করে কিন্তু বাংলাদেশের রাস্তায় নামিয়েছিল ঢাকা শহরে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুন খারাপি যাতে কম হয় না হয় সেজন্য তিনি দৃশ্যপট থেকে সরে যান। পরবর্তীতে দেখেন বাংলাদেশের সেই 7% 8% বার্ষিক যে অর্থনীতির যে প্রবৃদ্ধি ছিল, সেটা এখন 2.2% এসে, এবং এটা যত দিন যাচ্ছে মনে হচ্ছে যে এটা কমা ছাড়া বাড়বে না। বন্ধুরা, আপনারা যারা দেখছেন একটু চিন্তা করে দেখবেন, শেখ হাসিনা যেদিন বাংলাদেশের লাস্ট ক্ষমতায় ছিলেন 5 আগস্ট 2024, সেই দিন আপনার পকেটে যেটা ছিল 100 টাকা, সেটা আজকে আপনার পকেটে কিন্তু 40 টাকা। এটা আপনি হয়তো বুঝছেন না বাংলাদেশে বসে, কিন্তু যারা মধ্যমেয়াদী বা উচ্চ মধ্যবিত্ত পরিবারের যারা সন্তান বিদেশে পড়াশোনার খরচ পাঠান, তারা জানেন যে একটা ডলার কিনতে গেলে আজকে কত টাকা মানুষের পকেট থেকে চলে যাচ্ছে। বা চিকিৎসার জন্য যারা বিদেশে আপনাদের আপনজনকে নিয়ে যাচ্ছেন, একটা ডলার কিনতে গেলে আপনার পকেট থেকে কত টাকা ঝরে যাচ্ছে। এগুলা কিন্তু বাংলাদেশকে 2024-এর জঙ্গিদের অবদান। এবং তারেক রহমান সরকারের ফরেন পলিসি বা সার্জিও গোরের ভিজিট নিয়ে আরো অন্যান্য ভিডিও করছি বলে এখানে এই কথাগুলো বলছি না, শুধু একটা জায়গায় এসে আবার থামি। এর মধ্যে আবার খবর এসছে যে তারেক রহমান সরকারের ভারতের প্রধানমন্ত্রী যেই দাওয়াত দিয়েছেন, সেখানে নাকি ওনাকে বিমস্টেকের প্রেসিডেন্ট হিসাবে দাওয়াত দিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীরা কি উল্লেখই করেন না। এটা আবার আজকে দেখলাম যে ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে যিনি স্পোকস পার্সন আছেন, তাকে এক সাংবাদিক প্রশ্ন করেছেন। প্রশ্ন করার পর কিন্তু স্পোকস পার্সন উত্তরটা দিলেন না, মানে উনিও কনফিডেন্টলি বলতে পারছেন না সত্যি সত্যি শুধু কি বিমস্টেকের প্রধানমন্ত্রী বলেই কি নরেন্দ্র মোদী সাহেব তারেক রহমানকে চিঠিটা পাঠিয়েছেন, নাকি তিনি যে বাংলাদেশেরও প্রধানমন্ত্রী সেটাও স্বীকার করেছেন। তিনি অবশ্য বলেছেন সাংবাদিককে ওইটা তিনি জেনে এসে জানাবেন। কিন্তু আমারও একটু খটকা লাগলো যে এটাতে এত কনফিউশন, তাহলে কি কোনো মানে যা বলা হচ্ছে তাই সত্যি?
তো তারেক রহমানের সাহেবের উচিত এখনই দাওয়াতপত্রটা ফেসবুকে প্রকাশ করে দেয়া। কারণ সাম্প্রতিককালে আমরা দেখেছি যে অনেক এই ধরনের দাওয়াতপত্র কিন্তু সবাই প্রকাশ করেছে। এমনকি ভারতীয়রাও প্রকাশ করেছে। ভারতের প্রধানমন্ত্রী তো অত্যন্ত আহ্লাদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ২ বার দাওয়াত করেছেন ভারতে ভিজিট করার জন্য। সেগুলো তো ইন্ডিয়ান হাই কমিশনই প্রকাশ করেছে। কারণ ব্রিক্সের যে সম্মেলনে তারেক রহমান দাওয়াত পেয়েছেন, সেই দাওয়াতপত্রটা কিন্তু প্রকাশ করে দিলে কিন্তু এই জল্পনা কল্পনার অবসান হয়। আসলে তারেক রহমান জানছেন ওনা কি করবেন, তার পররাষ্ট্র মন্ত্রণালয় বুঝতে পারছে না। তাদের আসলে কোনো কার্যক্রম নাই। তাদের ফেসবুক, তাদের টুইটার এগুলো আসলে অলস পড়ে আছে। আমি একটু বলি কেন? কারণ এই ফেসবুক, ইউটিউব গুলা কিন্তু আমার হাত ধরে অনেক গতি পেয়েছিল ফরেন মিনিস্ট্রির। ফেসবুক, ইউটিউব না, সরি, ফেসবুক আর এক্স হ্যান্ডেল যেটা টুইটার, আমার হাত ধরে যে গতি পাওয়ার জিনিস এখন কোনোই গতি নাই। এবং আমি নিজে যখন এগুলার গতি আনয়ন করি তখন আমি নিজেও ফেসবুক, এক্স বা টুইটার চালাইতেই জানতাম না। আমাকে শাহরিয়ার আলম সাহেব ধমক দিয়ে এই টুইটারটা খুলিয়েছিলেন, এখন যেটা ফরেন মিনিস্ট্রির এক্স হ্যান্ডেল। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আসলে। আমরা যদি শেখ হাসিনা সরকারের মন্ত্রী, আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথাই বললাম, সর্বক্ষেত্রেই কিন্তু সেই অবস্থা। এবং আমার কনক্লুশন হলো শেখ হাসিনার সবচেয়ে দুর্বল, অর্থাৎ দুর্বলতম মন্ত্রী তারেক রহমান সরকারের সবলতম মন্ত্রীর চেয়ে সব দিক থেকে বেটার ছিলেন, এটাই কিন্তু দেখা যায়। আর তারেক রহমানের যে দুরবস্থা আমরা সব দিকে দেখি, এবং তার ফরেন পলিসি কন্ডাক্টে এখন যে হিমশিম খাচ্ছেন তিনি, অর্থাৎ বিভিন্ন পরাশক্তির মাঝে পড়ে, এইটা দেখে শেখ হাসিনা সরকারের দিকে যত তাকাই এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রনায়ক হিসাবে শেখ হাসিনার দিকে যত তাকাই, তত কিন্তু তার নিজস্ব প্রজ্ঞার প্রতি শ্রদ্ধায় আমার অন্তত মাথা নত হয়ে আসে। আমি নিশ্চিত আপনারা যদি আমি যা বলছি সেগুলো একটু খতিয়ে দেখেন, এবং আমি কোনো বানিয়ে বলছি কিনা, মিথ্যা বলছি কিনা, সেটা যদি আপনারা একটু সোশ্যাল মিডিয়াতে ঢুকে, ইউটিউবে দেখে, পুরনো ভিডিও সার্চ করে আপনারা যদি এগুলা বের করে আনেন, আপনারা দেখবেন যে আপনাদেরও তাই হচ্ছে। যে হ্যাঁ, শেখ হাসিনার প্রতি আপনি যদি তার শত্রু হয়ে থাকেন, আপনি যদি জঙ্গিও হয়ে থাকেন, আপনার মানতে ইচ্ছে করবে যে না, শেখ হাসিনাই ছিলেন আসল প্রজ্ঞাবান। তার পররাষ্ট্রমন্ত্রীরা বর্তমানে তারেক রহমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী বা উপদেষ্টাদের চেয়ে অনেক অনেক ভালো ছিলেন, আদর্শ স্থানে ছিলেন।